সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন্ডিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আজিজ ভাই স্বাগত। মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মঞ্জু ভাই, আপনাকেও স্বাগত। আজকে দিনের খবর হচ্ছে আজিজ ভাই, সেটা হচ্ছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, জেলখানায়, তার রিমান্ড হয়নি। তো এটা নানা আলোচনা হচ্ছে এটা নিয়ে, আসলে ব্যাপারটা কি, কেন অ্যারেস্ট হইলেন, এতদিন কোথায় বা ছিলেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা হলপ করে বলা মুশকিল, তবে আমি যেটা কল্পনা করি সেটা আমার ধারণা। তার আমি চেহারা মোবারক যা দেখে বলছি, আমার কাছে মনে হয়েছে সে সেনানিবাসে আশ্রয় ছিল, তাকে এখানে পাঠানো হয়েছে, তিনি জেলখানায় গেছেন। না হলে আগের যে নিয়ম, অন্তর্বর্তীকালীন সরকারের যে আচরণ ছিল, তাকে একটা খুনের মামলা দেওয়া হইতো, দেয় নাই তো, তাকে জেলখানায় পাঠাইছে, এখন সে বেল হবে এবং ভবিষ্যতে যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা যে আলোচনা আছে বাজারে, সেই কারণে সেও একজন বিবেচিত হতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে। তবে শিরীন শারমিন কোথায় ছিল উনি জিজ্ঞেস করলেন, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? না, আমার তথ্য নাই, আমি বলছি তো সেনানিবাসে। আপনি তো বড় সাংবাদিক, আপনার কাছে তথ্য তো আগের থেকেই তো জানতাম, বলাই হয়েছে সেনানিবাসে যে লিস্টে দেওয়া হয়েছিল, সেই লিস্টের ভিতরে তার নাম ছিল, তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এবং টকশোতেও আমার এক ঘনিষ্ঠ বন্ধু বলছে যে এই সংসদ বসলো, আপনার শিরীন শারমিন তিনি কোথায় আছে, তাকে পারতো, নাহলে ডেপুটি স্পিকার তিনি জেলখানায় আছেন, তিনি আসতে পারতেন। তো বন্ধু মানুষ বেশি বিতর্কে যায়নি। আমি বলছি যে স্পিকার, ডেপুটি স্পিকার হতে গেলে তো এমপি হতে হয়, তো সংবিধানেই আছে এমপি হতে হয়। হ্যাঁ, তো তিনি তো সংসদ তো ভেঙে দিয়েছে 6 তারিখে, তো এরপরের থেকে কেউ প্রধানমন্ত্রীও নাই, কেউ এমপিও নাই। হ্যাঁ, এটা বুঝতে হবে তো। সুতরাং ওনার, আমার কাছে মনে হয় যে তিনি ভালোই ছিলেন মোটামুটি, তবে আগের চেয়ে স্লিম হয়ে গেছেন, এটাও আমি তো লক্ষ্য করেছি, এবং তিনি ভালোই আছেন এবং তিনি ভালোই থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার সাথে দেখা হয়েছিল? না, মঞ্জু ভাই, না, আমি যেটা মনে করি আর কি, যে কয়েকটা তথ্য তো খুবই প্রমিনেন্ট ছিল ওনার সম্পর্কে। জি, প্রথমটা হচ্ছে যে উনি সংসদ ভবনে যেদিন মানে পিপল মুভ করছিল, সেদিন উনি সংসদ ভবনে ছিলেন, এবং বলা হয়ে থাকে যে সংসদ ভবনের নিচে যে একটা বাংকারের মতো জায়গা আছে, ওখানে ছিলেন। সেখান থেকে তাকে সেনাবাহিনীর লোকেরা পিক করেছে, এবং দীর্ঘ সময় ধরেই এটা আজিজ ভাইয়ের যে তথ্যটা আমাদের কাছে, সেটাও এটা ছিল যে উনি ক্যান্টনমেন্টে আছেন। ক্যান্টনমেন্টে যে 626 জনের একটা তালিকা ছিল, সেখানে ওনার নাম ছিল। এরপরে কিছুদিন আগে আমি দেখলাম যে ওনার একটা ছবি প্রকাশ হয়েছে, যে উনি কলকাতার কোনো একটা শপিং কমপ্লেক্সে মুভ করছেন এরকম। এটা একটা ফেক ছবি হতে পারে, বা পুরানো ছবি হতে পারে, পুরানো ছবি হতে পারে, যে পুরানো ক্যালকাটায় গেছেন তখনকার ছবি এখন বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটা হতে পারে। তবে রহস্যজনক ব্যাপার যেটা, সেটা হলো যে উনি ধানমন্ডিতে ওনার যে কাজিনের বাসা থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে। এই গ্রেফতারটার প্রকরণ দেখে মনে হচ্ছে যে এখানের সাথে গভর্নমেন্টের বা আমাদের যে মানে কোনো না কোনো ক্ষেত্রে প্রশাসনের একটা জানাশোনা ছিল, এবং এক ধরনের মৌন সম্মতির মধ্য দিয়ে ওনাকে গ্রেফতারটা করা হয়েছে। এবং আপনি দেখেন, ওনাকে রিমান্ড দেওয়া হয় নাই, খুব বেশি মামলাও দেওয়া হয় নাই। যেই কথাগুলো ঘুরে ফিরে আসছে বা আসে, এর আগে সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে এরকম কথা এসেছিল, এর আগে সেলিনা হায়াত আইভির ব্যাপারে এই কথাগুলো এসেছিল। তবে আমি আজিজ ভাইয়ের সাথে মানে ওই জায়গাটা আমার কাছে ক্লিয়ার না, কারণ সাবের হোসেন চৌধুরীকেও তো একই রকমের ধারণা করা হয়েছিল যে ওনাদেরকে নিয়ে রিফাইন আওয়ামী লীগ করা হবে, 6টা মামলা, খুনের মামলা ছিল, কিন্তু সেই বিষয়ে তো আমরা কোনো প্রোগ্রেস দেখিনি। তবে আমি যতটুকু মানে আঁচ করতে পেরেছি বা বুঝতে পেরেছি, যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এরকম একটা প্রবণতা ছিল, চেষ্টা ছিল যে আওয়ামী লীগকে একটা রিফাইন আওয়ামী লীগ নামে অন্তত রাখার ব্যাপারে। কারণ আপনার মনে থাকার কথা যে সেনাবাহিনী প্রধান যখন আপনার ওই রাওয়ার প্রোগ্রামে বলেছিলেন যে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে চান, এবং পরবর্তীতে কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে, ইনক্লুসিভ ইলেকশন মানে কি, ইনক্লুসিভ ইলেকশন মানে কি আওয়ামী লীগকে যুক্ত করা। আমাকে নানা মহল থেকে বলা হয়েছিল যে সেনা প্রধান এরকম একটা ধারণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে আপনারা ইলেকশনের বাইরে রাখবেন কেন, আওয়ামী লীগকে ইলেকশনে আনেন। কারণ আমাদের দেশে যতবারই তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন হয়, যেমন এরশাদের সময় যেটা হয়েছে, এরশাদ ছিলেন জেলে, বা এরশাদের দল তখন একটা
একটা প্রেশারের মধ্যে ছিল, সেও সিলেকশন হয়েছে। এরপরে কখনো বিএনপি প্রেশারে ছিল, কখনো আওয়ামী লীগ প্রেশারে ছিল। এবারও কিন্তু আওয়ামী লীগ একটা প্রেশার, মানে কি আওয়ামী লীগ তো অনেকটা নিষিদ্ধ দল আকারেই ছিল। তো এমনি আমরা যেটা মনে করি, আমি আওয়ামী লীগের পাবলিকলি বহুবারই তো আওয়ামী লীগকে বলেছি যে আপনারা শেখ হাসিনার যে নেতৃত্ব এটাকে অস্বীকার করেন। শেখ হাসিনা থেকে ইভেন আপনাদের যদি সেই মানে সামর্থ্য থাকে, শেখ হাসিনাকে বহিষ্কার করেন দল থেকে। কারণ উনি গণতান্ত্রিকতা, দলীয় নীতি এবং রাষ্ট্রকে যেই জায়গায় আওয়ামী লীগকে নিয়ে গেছে, এটা তো তার বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত হওয়া উচিত। তো এই জায়গায় আমার কাছে মনে হয় না যে শিরিন শারমিন চৌধুরী বা সাবের হোসেন চৌধুরী বা সেলিনা হায়াত আইভিদের মতো লোকেরা যে তাদের এই সক্ষমতা বা সাহস আছে যে তারা দলের মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে শেখ হাসিনাকে বহিষ্কার করবেন। তবে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য আমরা যেটা মনে করি, আওয়ামী লীগ যেহেতু একটা বড় শক্তি, এবং এবারের নির্বাচনে আমি দেখেছি, যেহেতু আমরা নিজেরাও নির্বাচন করতে গিয়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু এবার নির্বাচন বর্জন করে নাই। উপরের দিক থেকে এক ধরনের বর্জনের ভাব ছিল, কিন্তু আওয়ামী লীগের যারা এলাকায় মুভ করতে পারছেন, এলাকায় এখনও অবস্থান করছেন, তারা কিন্তু প্রচুর লোকেরা ভোট দিতে গিয়েছেন এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের গণভোটে না ভোট দিয়েছেন। এটা আমি নিজেও সার্ভে করে দেখেছি, তারা না ভোট দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তারা ধানের শীষে ভোট দিয়েছেন, কোথাও কোথাও অন্য মার্কায়ও ভোট দেওয়ার কথাও আমরা শুনেছি। তো আওয়ামী লীগের লোকদের যে এই যে ভোটে অংশগ্রহণ করা, এটা কিন্তু একটা নতুন মাত্রা। এবং শেখ হাসিনার যেই ক্যারেক্টার, শেখ হাসিনা তো আমি তো ভাবছিলাম হরতাল দিবে, অবরোধ ডাকবে, ভোটের দিন হোক না হোক একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। তো এইটাকে আমি জানি না এই সরকার কিভাবে বিষয়টাকে ডিল করবেন। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের যারা খুব মানে একেবারে সরাসরি অভিযুক্ত, দোষী, খুনের সাথে, অর্থ পাচারের সাথে, দুর্নীতির সাথে, সন্ত্রাস সৃষ্টির সাথে, তাদেরকে আলাদা করে ফেলা দরকার এবং তাদেরকে বিচারের আওতায় এনে, এটাই তাদের প্রতি জাস্টিস, তাদেরকে বিচারের আওতায় আনা। আর এটা আনবে কি? এটা আমাদের মানে আইন প্রয়োগকারী সংস্থা, সরকার আনবে। যারা ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এখনো মামলা, আমরা কিন্তু জুলাই আগস্টের মামলা দেখছি এখন, কিন্তু গত 15 বছরে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা বা অন্যান্যরাও নানাভাবে তারা কিন্তু বঞ্চনার শিকার হয়েছেন, দখলের শিকার হয়েছেন। অনেক ব্যবসায়ী, যেমন আমি আপনাকে বলি, এই যে আপনার বিএনপির যে এমপি যে নোয়াখালীর, যাকে ওই যে পুলিশরা মেরেছিল সরি সংসদ ভবনের সামনে, জয়নাল আবদিন ফারুক, সেই ঘটনার তো আমরা বিচার চাই। সেই ঘটনার বিচার বা প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। আমরা তো ফোকাস হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার দিকে। তারপরে ধরেন আপনার ওই যে আরও যে সমস্ত ঘটনাগুলো আওয়ামী লীগ আমলে নানাভাবে ঘটেছে, আপনার মাহমুদুর রহমানকে মারা হয়েছে আপনার ওই যে কুষ্টিয়া আদালতে, আলমগীরকে গাড়ি পোড়ানো, ময়লার গাড়ি পোড়ানো, ফখরুল ইসলাম আলমগীরের উপর আক্রমণ হয়েছে। তারপরে আপনার সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে তার অফিস থেকে নিয়ে নিগৃহীত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গাজী ভাইকে মারা হয়েছে। এই ধরনের প্রচুর ঘটনা আছে। সাংবাদিকরা নিগৃহীত হয়েছেন, আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নানা পরিস্থিতিতে। ওনারা প্রেস ক্লাবে ঢুকতে পারেন নাই, প্রেস ক্লাবের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলা করা হয়েছে। আপনার বিএনপি অফিসে দরজা ভেঙে একসাথে 50-60 জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ওই সমস্ত পুলিশ অফিসারদের কিন্তু ভিডিও এখনও তাদের বিরুদ্ধে। এই সমস্ত মামলা বা বিচারাধীন কার্যক্রম তো আমরা এখনো ঢুকেই নাই। আমরা এখন তো জুলাই আগস্টে শেষ করতে পারছি না। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জেনুইন, আমি বলছি না যে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে দমন নিপীড়ন চালাতে হবে, জেনুইন ন্যায় বিচারের স্বার্থে এই জিনিসগুলো বিচারের আওতায় আনতে হবে। তাইলে হবে কি, পরবর্তী কেউ আর এই পথে যেতে পারবে না। এটা আমাদের জন্য দরকার। অনেক ধন্যবাদ। মতি ভাই বলি, যেমন ধরেন এইটা কিন্তু খুব কঠিন কাজ। এই যে আলাদাভাবে ধরেন যারা সন্ত্রাস করেছে, লুট করেছে, এরা কিন্তু বিদেশে ভেঙে গেছে এবং এখনো শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ হবে, তার অনুমতি ছাড়া কেউ দায়িত্ব নেবে এই পরিস্থিতি নাই, অসম্ভব। দ্বিতীয়টা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অধ্যাদেশ জারি করে গেছে, এক্সিকিউটিভ অর্ডারে যেটা দিয়ে গেছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সাধারণ নেতাকর্মীরাও কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। এই পরিস্থিতিতে এটা সামাল দেওয়া কঠিন আছে আমি বলবো। দ্বিতীয়টা হচ্ছে যে ধরেন এই যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তখন এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তখন যদি তিনি ক্ষমতা দীর্ঘায়িত না করার ইচ্ছা না করে যদি নেপালের কার্কির মতো যদি ইলেকশনটা দিয়ে দিত 6 মাসের ভিতরে, তাহলে তো আওয়ামী লীগ এমনিতেই পলিটিক্যালি কিল্ড হয়ে যেত।
আওয়ামী লীগ তো ইলেকশনে ঠিক নেপালের মতো সরকারের মতো কয়েকটা সিট পাইতো। আওয়ামী লীগ তো পলিটিক্যালি আউট। এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কি? এই মুহূর্তে যত নিপীড়ন করতে যাবেন, বাংলাদেশের মাটি উর্বর মাটি, যত নিপীড়ন করবেন তার সমর্থক এবং পপুলারিটি বাড়বে, এটা হলো আমার ধারণা। সুতরাং এখন নিপীড়ন মানে কি? আপনি বিচার করবেন না? না, আপনি বিচার যে অন্যায় করছে তার সেটা তো শাস্তি পেতে বরাবরই, হবে না? সেটা তো বরাবরই বলা হচ্ছে, কিন্তু সেটা না করে এটা যে ছাপলুডু খেলা খেলছে ইউনূস সাহেব। তার নিজের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দীর্ঘায়িত করার কারণে এই সমস্যাগুলি তৈরি করেছে। ধরেন তখন যদি শুধুমাত্র ওই যে সেনাপ্রধান যে কথা বলেছে, রাজনীতিবিদরা যদি বুঝতেন, ওই সময় যদি ইলেকশনে আওয়ামী লীগকে ঢুকায় দেওয়া হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের উপরে যে হেট্রেটটা ছিল, এটা এমনিতেই নেপালের মতো কমিউনিস্ট পার্টির মতো রেজাল্ট হতো। দেখেন নেপালে তো একটা আপনার 35 বছরের একটা ছেলে, সে র্যাপার, সে গান গাইতো, সে অবশ্য কাঠমান্ডুর মেয়র ছিল, সে নির্বাচন হয়ে গেছে। এবং ওইখানে দেখেন ছাত্ররা যারা আন্দোলন করেছে তাদেরকে কিন্তু কারকে এসে সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে, এবং তাদের পার্টিও ছিল না। পার্টি ওই বালেন্দ্রর যে তার একটা ছোট্ট পার্টি ছিল, সেই পার্টিকে সমর্থন দিয়ে সরকার জিতে গেছে। আর আমাদের দেশে আইজ ভাই, আপনি নেপালের সাথে তো বাংলাদেশকে তুলনা করলে হবে না। আপনি বাংলাদেশে কি, নেপালে তো ধরেন দায়িত্ব নিয়েছে যে সুশীল কার্কি দায়িত্ব নিয়েছে, উনি কে? উনি একজন প্রধান চিফ জাস্টিস। বাংলাদেশে তো জাস্টিসরাই পালায় গেছে সব। আপনার চিফ জাস্টিস নাই, অতীতের চিফ জাস্টিস নাই, আপনি মসজিদের ইমাম পালায় গেছে। কার্কিকে কেসে নেয় আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস 303 থিওরি দিয়ে সারা পৃথিবী কাঁপাচ্ছে, আপনাকে তো আর এই দেশে এসে ডুবায় দিচ্ছে। আপনি তো ঢাকা শহরে একটা লোক পান না, আপনাকে ওই ফ্রান্সে যিনি চিকিৎসা নিচ্ছেন 3 দিন পরে সেই লোকটাকে নিতে হয়েছে। আপনারা সেটা তো ভুলে যান। যখন তুলনা করেন নেপালের সাথে, তখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থান আর নেপালের গণ অভ্যুত্থান এক জিনিস না। নেপালের গণতন্ত্র, বাংলাদেশের যে গণতান্ত্রিক ভিত নড়ে গেছে সবকিছু, সেটা একরকম না, না। সেটার ভিত নড়াইছে ইউনূস। কারণ হচ্ছে প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসাই দিয়ে এই ছাত্র সমাজকে, তরুণ জনগোষ্ঠীকে নষ্ট করে দিচ্ছে। ওখানে তার আগে কে নষ্ট করছে? ছাত্ররা যখন, আমি আপনাকে বলি, ছাত্ররা যখন ঢাকা ঘেরাও আন্দোলন ডাক দিল, ছাত্ররা যখন বলছে ঢাকা ঘেরাও করতে আসেন, বিএনপির শত শত লোক, জামাতের শত শত লোক ছাত্রদের ডাকে যে প্রাণ দিল, তো নষ্ট তো ওরা করছে ছাত্রদেরকে। তোমরা ছাত্রদেরকে এত লাই দিলা কেন? ছাত্রদের কথায় ঝাঁপাই পড়লা কেন? বিএনপির কথা তো, তারেক রহমানের কথা তো, জামাতের কথা তো ছাত্ররা ঝাঁপাই পড়ে নাই। বাংলাদেশের ভূখণ্ডে যত আন্দোলন হয়েছে সবে তরুণরা আগ্রভাগে ছিল, ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু এত বিতর্কিত হয় নাই। এবং এটা ইউনূস করে দিছে। এই ছাত্র জেনারেশন আপনার 8 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত, এই ছাত্র যে 8 বছরের আপনার এই দেশে তরুণ জেনারেশন, জেএনজি যাকে বলেন, এটার পুরোটা নষ্ট করে দিয়েছে। আমি তো আপনাকে বললাম, বলেন না, তাদেরকে পড়াশোনা করতে বলছে, একটাবার সব বলছে যে উদ্যোক্তা হন। আরে ভাই, তেই তো সব। ইউনূস সাহেবের সামনে কি বিকল্প ছিল? কি ইউনূসের বিকল্প ছিল? ইলেকশনটা যথাসময় দিয়ে দেওয়া। এখন প্রশ্ন উঠছে না যে 18 মাস পরে নিয়োগ দিছে কে? ইউনূস সাহেবকে নিয়োগ দিছে কে? ছাত্ররা দিছে। তো আপনি তো, আপনার কথাটা তো উল্টা, যার যে নিয়োগ দিছে ওরে উনি পড়তে পাঠাবে। আপনারা সেনা প্রধানের কাছে গেলেন, তার লরিতে গাড়িতে এসে রাষ্ট্রপতি ভবনে ঢুকলেন, আপনাদের উপস্থিতিতে ছাত্রদের বোঝাতে পারতেন, বোঝার নাই তো। অথবা ছাত্র এখন ব্যাপার হয়ে গেছে, তারাও সেই জন্য এই যে আপনি এখন কথা আসছেন, আপনার পুরো সার্বিক দায়িত্ব তো ইউনূসের না, সার্বিক দায়িত্ব তো আমাদের ফেলিওর, পলিটিক্যাল পার্টি। ভাই পলিটিশিয়ানরা ফেল করেছে, আমরা পলিটিশিয়ানরা ফেল করেছি বলেই তো। যে আমার এই যে সংবিধানের ধারাবাহিকতা, আমি ক্ষমতা নিচ্ছি, সংবিধানে নির্বাচন আছে, 6 মাসের মধ্যে আমি দিয়ে চলে যাব সরকার গঠন করে, তাহলে তো আর হতো না। উনি হেঁটে যায়, ওনার উপদেষ্টা হেঁটে যায়, পাশ দিয়ে বলে আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। এটাতে কি প্রমাণ? না, আপনারা তো তখন বলছিলেন যে ইউনূস থাকতে চায়, ইউনূস তো লাস্টে প্রমাণ করছে উনি থাকতে চান নাই। কথা হচ্ছে, শুনেন, উনি দেশটাকে আউলা ফেলাই দিয়ে দেখছে আর থাকার। আরে ভাই, দেশটা তো আউলা ফেলাইছে হাসিনা। আপনি একটা জিনিস বুঝেন, প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে, আপনি যে বলছেন উনি নির্বাচন দিবে, উনাকে তো খালেদা জিয়াকে মুক্তি দিতে হয়েছে, উনাকে তো তারেক রহমান সহ আমাদের হাজার হাজার লোকের মামলা থেকে মুক্তি দিতে হয়েছে, বিভিন্ন জিনিস দখল হয়ে গেছে, বেদখল, সেগুলো মুক্তি দিতে হয়েছে। সেই জিনিসগুলো তো আমরা ভুলেছি। পুলিশ বলে কিছু নাই, পুলিশ বাহিনী ঠিক করা। আপনার ওই যে 300টা আন্দোলন হয়েছে, এখন কোথায়? আন্দোলন তো হচ্ছে না। আজকে 1.5 মাসে কোনো আন্দোলন দেখছেন? আজকে 2 মাসে কোনো আন্দোলন দেখছেন? আপনি তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শোনেন, আমি তার পক্ষে টকশোতে কথা বলতে গিয়ে বহুত বেজ্জতি হয়েছি। তার পক্ষে সে বিশ্ববিখ্যাত না, আমি শোনেন, আমি বলছি না,
আমি বলছি সে ভাবছি যে পৃথিবীর যেহেতু সম্পদ বাংলাদেশে যদি আসে, আমি তার পক্ষে লিখেছি, ডকুমেন্ট আছে, পত্রিকায় ছাপা হয়েছে, বড় পত্রিকায় ছাপা নেই, ছোট পত্রিকায় ছাপাও হয়েছে, কিন্তু সে যে এসে দেশটারে ফোকলা বানা ফেলবে এটা তো আমি বুঝি নাই। এটা তো ঠিক আছে, প্রফেসর ইউনূসের প্রচুর ব্যর্থতা আছে, ওনাকে আমরা বারবার ক্রিটিক করেছি যে ওনার যে নিয়ন্ত্রণটা থাকা দরকার ছিল সেটা তিনি করেন নাই, এবং আপনার কথার সাথে আমিও কিছুটা একমত, ছাত্রদেরকে উনি এক ধরনের গাইডলাইন দিতে পারতেন। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা পলিটিক্যাল পার্টিগুলো, আপনি তো দেখছেন যে এই যে ঐকমত্য কমিশনে এত কিছু হইলো, আমরা তো ঐক্যবদ্ধ হইতে পারলাম না। যে বিএনপি জামাত একে অপরে 15টা বছর একসাথে আন্দোলন করেছে, তারাই তো ওনার সামনে ঝামেলা তৈরি করেছে। জামাত একদিকে টানলে বিএনপি একদিকে টানে, এনসিপি একদিকে টানে। প্রফেসর ইউনূস রাষ্ট্র শাসনের যোগ্য লোক না, এটা তো উনি বারবার মিটিংয়ে বলেছেন। এখন আপনি ওনার মতো লোককে দিলেন কেন? উনি তো উনি নিলে কেন? উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, উনি নিল কেন? উনি যেটা পারবে না, না কি কইছে, ওনাকে অপারেশন ইয়ের থেকে কথা বলে টেলিফোন করেছে। ওনার 111-এর সময় সেও তো ফেসিবাদের 111-এর কুশীলভ, সে পার্টি করছিল না, আপনি তো জানেন মতি ভাই। তার ডাকে কেউ আহে না। কারণ একটা কথা বলছে যে চিটাগাং পোর্ট নাকি নারী দিয়ে চালাইতে পারবে, ওইটার পরেই সে শেষ হয়ে গেছে। এবং সে আমি ওটাও লিখছিলাম যে সে বলছে যে সে যদি 5 বছর সময় দিত 111-এর ওরা, তাহলে কিন্তু সে দায়িত্ব না, কিন্তু একটা ভালো নির্বাচন তো দিতে পারছে। কে ইউনূস সাহেব দিছে? প্রশ্ন রাখছে 18 মাস তো নির্বাচন কেমন? ওটা তো পরে হ্যাঁ নির্বাচন দিছে। এখন এই যে নির্বাচনে তো ক্যান্ডিডেট ছিলেন মঞ্জু ভাই। শক্তিরা এখন এটা নিয়ে তামাশা করতেছে। এটা তো এই যে আপনাকে বলি যে প্রফেসর ইউনূসের আমরা তো ফেলিওর গুলো দেখছি। আপনি দেখেন অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা ছিল, ব্যাংকের যে মানে একটা মানে কি বলা যায় ভয়ানক পরিস্থিতি ছিল, সেই জায়গাগুলো তো আমাদেরকে ভাবতে হবে। 2 নম্বর হচ্ছে তখনও কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, ওই সময় কিন্তু উনি ট্যাকেল করছেন। এই যে আজকে তো আমরা আবার যুদ্ধের মধ্যে আসছি, আবার জ্বালানি সংকট, জ্বালানির ওই সময়ও কিন্তু 40,000 কোটি টাকার ঋণ শোধ করছেন ওনারা। কথা হচ্ছে প্রফেসর ইউনূস যেই ভুলটা করেছেন, উনি অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট ওনার পোস্টটা একটা সুপার পলিটিক্যাল পোস্ট, কিন্তু এটাকে উনি অরাজনৈতিক জায়গা থেকে চালাতে চেয়েছেন, যেটা ওনার ভুল। কিন্তু আপনি একটা জিনিস তো মনে রাখবেন যে ডক্টর ইউনূস কিন্তু এই 18 মাসে ইউনিটিটা সবাইকে নিয়ে কিন্তু মানে যতগুলো মিটিং হয়েছে, একটা মিটিং এমন হয় না যে কোনো দল বর্জন করেছে। এবং প্রফেসর ইউনূস এই জায়গাটায় ইম্পার্শিয়ালিটিটার পরিচয় দিয়েছেন, এবং দেখবেন যার কারণে তাকে জামাত বলে যে উনি বিএনপিকে ক্ষমতা দিয়ে গেছেন, বিএনপিকে উনি বসাই গেছেন, বিএনপি বলে যে উনি জামাতি সরকার ছিলেন। 2 দলেই কিন্তু উনাকে মানে অভিযোগ দেয়। জি মঞ্জু ভাই, আমি বলতাম যে ইউনূসের ফাটাবাসের চিপায় রাজনৈতিক দল পড়ে গেছে। আমি আগে বলছি, ফাটাবাসের গল্প জানেন নাকি? বাঁশ ফাঁকা করে খাড়া করে থাকে, বানর এদিকে লাভ দেয় ওদিকে লাভ দেয়, তারপর অন্ডকোষ আটকায় গেছে। এইটা হচ্ছে ফাটাবাসের চিপা। ইউনূস তাদের নিয়ে খেলছে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এটা সংস্কার একটা, আপনি বলেন তো 30টা দলের আদর্শ আলাদা, নীতি আলাদা, সেই দল সবকিছুতে একমত হবে কি করে? একমত হয়েছে না? জুলাই অভ্যুত্থানে তো একমত হয়েছে। Note of জুলাই অভ্যুত্থানে তো সবাই একসাথে হয়ে তো হাসিনাকে সরাইছে। সেটা তো আপনি তো তখন একমত হন না, না, সেটা তো বাই ইউনূসকে দিয়ে কোনো মতে একটা ইলেকশন করার চেষ্টা করে। যাই হোক, এই যে এন্ডলেস বিতর্ক। আমরা কোন অবস্থা দাঁড়িয়ে আছি এখন? তো বিশ্ব পরিস্থিতি আপনি জানেন। এই পরিস্থিতিতে এখন তো একটা দেশের নতুন সরকার, 1.5-2 মাস হয় নাই এখনো সরকারের। এখন বিশ্বের একটা যুদ্ধের মধ্যে আছে, এবং ভয়ানক যুদ্ধ, যে সারা দুনিয়াতেই মানে টান উত্তেজনা এবং একটা নড়বড়ে অবস্থা। বাংলাদেশের অর্থনীতিও মারাত্মক চাপের মধ্যে। এই তেলের লাইন দেখছেন দীর্ঘ হচ্ছে খালি। তারপরে এমনিতে মানুষের মধ্যে অর্থনৈতিক সংকট খুব চরমে। এই অবস্থা, এই সংকট থেকে আমরা বের হবো কিভাবে? এটা বের হওয়া কিন্তু আমাদের হাতে নাই। কারণ আপনি দেখেন, তেল সরকার এই ভাগম তেল আমাদের যে ডিমান্ড, তার অর্ধেক তেল আছে, সংগ্রহ করতে পারতেছে, আর তেল ওপেন মার্কেট থেকে কেনার চেষ্টা করতেছে এলএনজি, তাতে ডাবল পয়সা লাগে। তো এইটা কতভাবে করবে? এবং অর্থমন্ত্রী নিজে পরিষ্কারভাবে বলেছে সারা পৃথিবীতে সব পণ্যের দাম ডাবল হয়ে গেছে, আমরা এখনো দাম বাড়াইনি, তেমন উল্লেখযোগ্য হারে বাড়ে নাই। হ্যাঁ, বাড়বে, কিন্তু এই যুদ্ধ আপনার ইরান নাসর তারা ছাড়বে না। ইরান এবং আমেরিকা, আপনি দেখেন, আমি হয়তো অত ছোট মানুষ বলবো না, আপনার আফগানিস্তানকে থেকে যুক্তরাষ্ট্রে হাত গোটাইতে হয়েছে,
ভিয়েতনাম থেকে 30 বছর ফাইট করে হাত গোটাতে হয়েছে। ইরানের কাছে এবার যুক্তরাষ্ট্র পরাস্ত হবে এবং এই জন্যে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে। এবং কারণ হচ্ছে ইরানে কিন্তু আপনার ঐশ্বরিক একটা ভূখণ্ডিক ইয়ে আছে, সুবিধা আছে। চারদিকে 51টা প্রদেশ, প্রায় 150-র মতো শহর আছে এবং অধিকাংশই হলো আপনার পাহাড় এবং ইয়াতে বেষ্টিত, মানে ঘেরাও করা, যার ফলে কোনো পদাতিক বাহিনী, ট্যাঙ্ক এগুলো টেগুলো যাইতে পারে, উপর থেকে গুলি করতে হবে, তো ওরা তো মরতে প্রস্তুত। ইরানের ভিতরে ওরা তো আবার আন্ডারগ্রাউন্ড ইয়া করে রাখছে না, ওটা বাংকার তো প্রচুর পরিমাণে প্রচুর বানায় রাখছে। এটা তো ধরেন তারা বলতেছে না গোপন। তারপরে ধরেন তাদের যে আপনার এই যে ড্রোন হলো আমেরিকার 4 ভাগের 1 ভাগ খরচ, অথচ ড্রোন এত আধুনিক, মারে পূর্ব দিকে যায় পশ্চিম দিকে, বুঝছেন। এবং তারা কিন্তু এমনি সামরিক শক্তিতে বলা হয় যে ইসরায়েল বা আমেরিকার আলাদা আলাদাভাবে অত শক্তি নাই। ইরানের রাষ্ট্রদূত তো বলছে বাংলাদেশকে তারা জ্বালানি দিয়ে সার্বিকভাবে সাহায্য করবে। তো এই জন্য না বলছে তো 5টা দেশ, বৌদ্ধ দেশকে জ্বালানি হরমুজ প্রণালী ছাড় দিবে, এর ভিতরে বাংলাদেশও আছে, কিন্তু সেটা তো সময় লাগতেছে। কিন্তু আমি তো বুঝতেছি না যে ঘাটতি, ইতিমধ্যে 5টা জাহাজ কিন্তু আসছে এবং আবার সৌদি আরবও কিন্তু একটা জাহাজ কিন্তু অন্য পথে এনে দিয়েছে। আপনি কি মনে করেন যে আর্টিফিশিয়াল ক্রাইসিস? না, কিছু ভুল সিদ্ধান্ত তো আছেই। ধরেন জ্বালানি তেল মানুষ মানে কি করতেছে, মানে তেল মানে উদাও করে দিচ্ছে। না, তেল তো আপনার ধরেন এই যে অনেক পেট্রোল পাম্প, আবার অনেকে তেল বেশি করে নিয়ে তো চোরাচালানি হচ্ছে, আবার করতেছে আপনার ডিপোজিট করতেছে, বাধাই করতেছে। সরকারের এখানে মিসম্যানেজমেন্ট আছে বলে আমি মনে করি। প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু যখন যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম যে আপনি একটা সর্বদলীয় এবং সর্বমহল, অর্থাৎ যারা স্টেক হোল্ডার আছে বিভিন্ন শ্রেণী পেশা, সবাইকে নিয়ে একটা জাতীয় একটা মানে সংলাপ ডাকেন যে এরকম একটা ক্রাইসিস হতে যাচ্ছে, এখন আমাদের করণীয় কি। এখন সরকার কিন্তু তখন খুবই, আপনি দেখছেন যে খুব কনফিডেন্স নিয়ে কথা বলছে যে আমাদের কোনো সংকট নাই, কোনো অসুবিধা নাই। এখন একটা জিনিস কনফিউশন নিজেই তৈরি করেছে, সেটা হচ্ছে নিজে বলছেন সংকট নাই, কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই উনি আবার রেশনিং চালু করলেন। রেশনিং করার সময় যদি বলতেন যে ফিউচারে একটা সংকট আসতে পারে যার কারণে আমরা একটা রেশনিং করে দিচ্ছি, সেটাও কিছু বলেন না। কিন্তু একদিকে বলছেন সংকট নাই, আরেকদিকে করে দিলেন রেশনিং। এই আপনি দেখবেন হিসাব করে রেশনিংয়ের পরেই কিন্তু প্যানিকটা তৈরি হয়েছে। এই যে প্যানিক বাইং বলে যেটা ওনারা বলছেন, প্যানিক বাইংটার জন্য কিন্তু সরকারের এই মিসম্যানেজমেন্ট দায়ী। এখনও কিন্তু রিপিটেডলি বলছে সংকট নাই, কিন্তু সংকট নাই। তারপর আপনি অফিস সময় কাটেল করলেন, স্কুল সময় কাটেল করার চিন্তা করছেন, মার্কেট বন্ধ রাখার জন্য টাইম দিচ্ছেন। তার মানে কি? তার মানে মানুষ মনে করতেছে আসলে মনে হয় কিছুই নাই, আমাদেরকে বলতেছে সংকট নাই, আসলে তেলের মহাসংকট। তাহলে এই প্যানিক যখন সরকারি দায়ী হয় প্যানিক তৈরি করার জন্য, তাহলে এই দায় তো সরকারকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি বলেন মজুদদার এটা সেটা, তো আপনি আপনার রাষ্ট্রকে চেনেন না, আপনার জনগণকে চেনেন না। আপনি এই রাষ্ট্রের মধ্যে কি কি সমস্যা হতে পারে আপনি সেটা প্রেডিক্ট করবেন? তো ফিলিপাইন যদি করতে পারে, আমাদের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার আর আমাদের দেশের অবস্থা একই, ওরা তো 95% ডিপেন্ডেন্ট তাদের জ্বালানির উপর, এত বড় রাষ্ট্র। পাকিস্তান দেখেন আমাদের চাইতে অনেক বেটার করছে, তারা কিন্তু নিজেদের দেশে জ্বালানি নির্ভরতা কমাতে পেরেছে। 5 to 10% কমিয়ে তারা সৌর বিদ্যুৎ দিয়ে তারা নিজেদের ডিপেন্ডেন্সি কমিয়েছে। আমাদের 95% জ্বালানি আমাকে বিদেশ থেকে আমদানি করতে হয়। আবার জ্বালানির মধ্যে আমার ইন্ডাস্ট্রি এবং ইলেকট্রিসিটির জন্য চলে যায় আপনার 2/3 আপনার জ্বালানি। তো এই রকম অবস্থায়, এবং আমার এই যে আমার এই বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়ছে, অলরেডি আমার 42% ছিল, সেটা থেকে কমে 39% বা প্লাস ছিল, এর সাথে কমে কিন্তু এখন 29-80 দিকে চলে আসছে। এবং এখন যে এলএনজি কেনার জন্য, যেটা আজিজ ভাই বললেন, এলএনজি কেনার জন্য যে দ্বিগুণ টাকা আপনি কিনবেন, সেখানে কিন্তু আবার আপনার রিজার্ভের উপরে চাপ পড়বে। এখন কথা হচ্ছে, আপনি রিপিটেডলি বলছেন কোনো সংকট নাই। হ্যাঁ, সংকট না থাকার কারণও আছে, কারণ আমাদের 2 মাসের জ্বালানি রিজার্ভ ছিল। এরপরে যখন ইরান বলছে আমরা হরমুজে আপনাদেরকে বাধা দিচ্ছি না, মাল্টিপল জায়গা থেকে আমি আমার জ্বালানি সংগ্রহ করতে পারছি। কথা হচ্ছে, ক্রাইসিস যখন হবে আপনি কেউ জাতিকে মোটিভেট করবেন, যার আমি বহু লোককে দেখেছি অটো
আমি আমাদের লেভেলে আমি অনেকে দেখেছি বলছে আমি গাড়ি বের করছি না, গাড়ি সাশ্রয় করছি, আমি রিক্সায় চলাচল করছি বা আমি ওই যে মেট্রোতে চলাচল করছি, কারণ উনি মনে করছেন যে ফুয়েলের কনজাম্পশনটা কমানো দরকার। প্রধানমন্ত্রী যেখানে গিয়ে ওনার লাইট কমাই দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, এগুলোর জন্য তো আপনাকে পিপলকে ওরিয়েন্টেড করতে হবে, পিপলকে জানাতে হবে। এখনও আমি মনে করি সরকার এ ব্যাপারে খুবই ভুল পদক্ষেপ নিচ্ছে, দ্রুত সবাইকে ডাকা দরকার। কিন্তু আমি আজকে সরকারের নীতি নির্ধারণী দুজনের সাথে কথা বলেছি, ওনারা বলছেন 1 মাসের মধ্যে যুদ্ধ থেমে যাবে। এর আগেও আমরা দেখেছি ওনারা বলছেন না, যুদ্ধ বেশি দূর আগাবে না, কারণ ওনারা মনে করছেন যে ইরানকে তো মাইরা মানে শেষ করে ওনারা সামহাউ প্রথম যে স্টেটমেন্টটা করেছিলেন সেটা কিন্তু প্রো আমেরিকান স্টেটমেন্ট হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক একটা স্টেটমেন্ট করেছেন। পরে যদিও সেটাকে আমাদের নিন্দা এবং প্রতিবাদের মুখে পরে তারা সেটাকে সংযত করেছেন। তো আমার কথা হচ্ছে যে আপনি আপনার দায়টা সঠিকভাবে নিতে হবে। এখনও আমি মনে করি সরকার যথেষ্ট ভুল কাজ করছে, প্যানিক নিজেরাই তৈরি করছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে মানে আমরা যেখানে দেখতে পাচ্ছি দিনের পর দিন লাইন, আমরা যেখানে দেখতে পাচ্ছি রাত জেগে লোকেরা পেট্রোল পাম্পে অবস্থান করছেন, ওনারা বলছেন যে না এটা মানে কৃত্রিম সংকট, ওনারা বলছেন। তো এই ধরনের ইগনোরেন্স তো খুবই আপত্তিকর। আর যেখানে এত সংকট সেখানে আপনি পার্লামেন্টে সারাদিন শুধু আপনি ওই জুলাই সনদ আর আপনার সংবিধানের দাড়ি কমা নিয়ে আপনি বিতর্ক করছেন, এটাও তো মানুষের কাছে একটা দুইটা পার্টি বিতর্কে, তারাই তো রাষ্ট্র চালাচ্ছে। বোরিং লাগছে তো, মানুষ তো মনে করছে ঠিক আছে বাবা ওইটা নিয়ে বিতর্ক করেন, বিতর্ক তো 7 মাস 8 মাস করেছি। দেখেন মতি ভাই, তখন যা বিতর্কগুলো হয়েছিল এখনো তো সেম বিতর্ক হচ্ছে, কোনো চেঞ্জ তো নাই, কোনো পজিশন থেকে তো সরছে না। পজিশন থেকে কে সরবে? যারা ক্ষমতা আছে তাদেরকেই তো একটু সরতে হবে, তাদের তো স্বার্থ বেশি, তাদেরই তো এখন ন্যাশনাল ইউনিটি তৈরি করার কথা বেশি। কিন্তু আমি দেখছি যে তারাই এখানে বিভেদটা তৈরি করছেন। সামহাউ সরকারের ইন্টেনশনে আমরা খারাপ দেখি না, কারণ প্রধানমন্ত্রীর যে ইন্টেনশন আমরা দেখতে পাচ্ছি, ওনার সিম্পলিসিটি আছে, উনি সাধারণভাবে চলতে চাচ্ছেন, উনি নিজের খরচ অর্ধেক কমিয়ে ফেলেছেন, অনেক কাটেল করেছেন। কিন্তু বাস্তবতার সাথে যদি মেল না থাকে, আপনি যদি ন্যাশনাল লেভেলে সেটার ফোকাস না হয়, পার্সোনাল আপনার কৃচ্ছতা দিয়ে তো হবে না, আপনার কৃচ্ছতা তো পুরো আপনার মানব জীবনের উপরে রিফ্লেক্টেড হইতে হবে না। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। না, এটা পরে বললেন, আমি যেটা বলতেছি আপনাকে আপনার আলোচনার সুবিধার জন্য, আপনি জানেন এই মুহূর্তে বাংলাদেশে ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা যেটা বলা হয়, 60 লক্ষ প্লাস। এটা প্রতিদিন ঢাকাতেই 550 750 মানে মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছে শুধু চার্জের জন্য। 45,000 মানে কি রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে। তো বিদ্যুতের যে সংকট আমরা আগামীতে দেখতে পাচ্ছি, যেটা সরকার থেকে বলা হচ্ছে, এই সংকটটা এটা তৈরি করা হচ্ছে। এই যে একটা জিনিস, এবং যত অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগই হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা। ব্যাটারি চালিত রিক্সাটা এটা মহামারী ধারণ করেছে। আপনি গাড়ি চালাতে যাবেন, আপনাকে ব্যাটারি চালিত রিক্সাকে সাইড দিতে হবে, সে সাইড দিবে না। 1 2 হলো মেশিন দিয়ে ব্যাটারি দিয়ে চলতেছে, উল্টায় যায়, অ্যাক্সিডেন্ট করে। আর প্রত্যেকটা ব্যাটারি চালিত নৌকা যে রিক্সা যে চার্জ দেয়, যারা চার্জ দেয়, যাদের ব্যাটারি চালিত রিক্সা আছে, তারা তো ঠিক মতো ট্যাক্স তো দিচ্ছে না, পয়সাও দিচ্ছে না। না, বিদ্যুতের পয়সা নাই তো, পয়সা নাই। এই তেজগাঁতে এমন সব মানে কির মধ্যে মানে চার্জার তারা চার্জিং পয়েন্ট লাগাইছে যেটা সরকারের কোনো নিয়ন্ত্রণ না। এই জন্য এইটাতে কোনো সরকারের কোনো বেনিফিট নাই এবং পিপুলের কোনো বেনিফিট নাই। আবার বাস দেখেন আগের মতো সব এখন, এখানে কি রাষ্ট্রের কোনো ভূমিকা নাই? না, রাষ্ট্রের তো ভূমিকা, এই রিক্সা বন্ধ করা উচিত। এনিওয়ে রিক্সা আগে তো, এটা ঠিক ফেসিবাদ বলি বকাবলি, ফেসিবাদের সময় তো মেইন রাস্তায় আসতে পারতো না, এটা অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় এটা ছেড়ে দিচ্ছে রাস্তায়। এখন রাস্তায় তো ব্যাটারি চালিত মানে দাফায় বেড়াইতেছে এবং তারা কোনো গাড়িকে সাপোর্ট দেয় না, কাউকে সাপোর্ট দেয় না। যেটা মঞ্জু ভাই বললেন, এখন জাতীয় সংকট, এই সংকটকালে তো এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে তো আপনাকে সবাইকে নিয়ে বসতে হবে, কথা বলতে হবে। সবাইকে নিয়ে বসা মুশকিল এখন। আবার কইতে যে আমাদের দেশের রাজনীতিবিদরা কোনো অবস্থাতে কোনো কিছুতে একজনকে খালি পরাস্ত করতে চাইবে, একমত হতে পারবে না। কিছু ইস্যুতে এটা আইওয়াস হবে, তারা তো ব্যবসায়ীর সাথে বসতেছে, আমাদের সাথে সবাই মিলে একজনকে পরাস্ত করতে চায়। হাসিনাকে পরাস্ত করার জন্য তো সবাই এক, এটা তো হইতেই পারে। এই যে মঞ্জু ভাই করলো না যে জুলাই সনদ তমক টমক নিয়ে, এগুলো একমত হতে পারে না কেন? সবাই অভ্যুত্থানের শক্তি, তারা তো জানে যে এটাতে যদি একমত না হয়, এখন তো প্রক্রিয়া নেওয়া ঝামেলা।
যে কোন পদ্ধতিতে হবে। কেউ বলতেছে আপনার বিএনপি বলতেছে সংবিধানের ভিতরে থেকে, হ্যাঁ, আর তারা বলতেছে যে না, যে আদেশে হয়েছে। মঞ্জু ভাই যেটা বলছেন এটা আমি যদি বুঝে থাকি ওনাকে, সেটা হচ্ছে যে এটা একটা বেহুদা বিতর্ক। 8 মাস বিতর্ক করেছেন, Unproductive। আবার এখন এটা এটা কোনো কাজে আসছে না। না, আপনি বেহুদা বলতে পারেন, এখানের ভিতরে একটা পলিটিক্স আছে। কি পলিটিক্স? বিএনপি জামাত ইসলাম তো প্রধান দল, যে তাকে টেম করা, তাকে বাগে আনা, হ্যাঁ, অথবা তাকে সাইজ করা। আর জামাত ইসলাম 11 দল বিএনপিকে কিভাবে ইয়ে করবে, চাপে রাখবে। মুলতবি প্রস্তাব তো হওয়া উচিত ছিল যুদ্ধ নিয়ে, তো সেটা তো হয় নাই, সেটা হয়েছে তো এইটা। একবারও আলাপ হয় নাই সংসদে, একবারও আলাপ হয় নাই। সংসদে যেটা, সংসদে জ্বালানি মন্ত্রী যেটা স্টেটমেন্ট দিয়েছেন, পুরাটাই কোনো সংকট নাই। না, এবং উনি বলেছেন এগুলা কিছু প্যানিক বাইং, আমার এখনো মনে আছে ওনার শব্দগুলো, প্যানিক বাইং এর কথা বলেছেন। ওই যে যারা মজুদদারদের কথা বলেছেন, ভাই সবসময় মজুদদারিতে কারা থাকে? সরকারি দলের লোকেরা থাকে। চাঁদাবাজি কারা করে? সরকারি দলের লোকেরাই তো করে। আমি সরকারি দল বলতে, কালকে যদি জামাতও ক্ষমতায় যায় সরকারি দল হয়, আপনি দেখবেন অভিযোগ বেশি জামাতের লোকদের বিরুদ্ধে আসবে। কালকে যেই ক্ষমতা যাবে তার বিরুদ্ধে আসবে। অর্থাৎ ওই যে আওয়ামী লীগের সময় আমরা বলতাম, একটা লোক বলা গড়ায় কথা বলতেছে এই আওয়ামী লীগ করে, নাহলে এত বড় গলা কথা বলার তো সাহস অন্য কারণ নাই। তো এখন কথা হলো, যে কথাটা মতি ভাই আপনি তুলেছেন, এই যে আমাদের সামনে কিন্তু ভয়ানক ক্রাইসিস আকারে আসছে। এই যে ব্যাটারি রিক্সা, তো এখন আপনি কিন্তু আর প্যাডেল রিক্সা দেখবেন না। নাই, প্যাডেল রিক্সা যদি 2-3টা থাকে, ওই যে ব্যাটারি রিক্সা বেশি। আমি নিজেও আমাকে নিজে সমালোচনা করে দেখেছি, যদি আমার সামনে যদি ব্যাটারি রিক্সা থাকে, আমি তো প্যাডেল রিক্সা উঠবো না, আমি ব্যাটারি রিক্সা উঠবো, কারণ একটু তাড়াতাড়ি যাইতে পারবো। 2 নম্বর হচ্ছে ওই ভদ্রলোক কষ্ট করে চালানোর চাইতে এর তো কষ্ট নাই, সে মানে মেশিন দিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি মানবিক দৃষ্টিকোণ থেকেও আমাদের প্যাডেল রিক্সা তুলে দেওয়া দরকার, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে এই ব্যাটারি রিক্সার ম্যানেজমেন্ট কি হবে। এখন আর এটা তুলে দেওয়ার মতো সক্ষমতা কারো আছে? 60 লাখ আছে বলে মনে করি না। কিন্তু ভয়ানক যেই তথ্যটা, সেটা হচ্ছে প্রতিটা রিক্সা আপনার যে এই যে ব্যাটারির কারণে যে সীসা, 100 কেজি সীসার বর্জ্য উৎপাদন করে বছরে, 100 কেজি সীসা। কারণ এই ব্যাটারিগুলো তো কি করে, কোথাও না কোথাও ফেলে দেয়। এগুলো নষ্ট হলে ওয়ান টাইম ফেলে দিচ্ছে, নষ্ট করতেছে। ভয়ানক পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছি আমরা। আরো একটা, এগুলোর ম্যানেজমেন্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আসে ব্যাটারি চালিত নৌকা। দুজনের বক্তব্য শুনবো। না আজিজ ভাই, আমি এটা বিরতির থেকে আসছি, আপনার সাথে কথা বলবো। এম এ আজিজ এবং মুজিবুর রহমান মঞ্জু দুজনের কথাই শুনছিলাম। আমরা একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, মুজিবুর রহমান মঞ্জু এবং এম এ আজিজ। আমরা বক্তব্য শুনছিলাম, মঞ্জু ভাই যেটা বলছিলেন, আপনি বলছিলেন, আপনাকে থামিয়েছিলাম আমি। ঠিক আছে না, মঞ্জু ভাই যে অংশ বলেছে আমি তার সাথে একমত। সাথে এটাই বলবো, যত নির্দয়ী হোক না কেন, এই ব্যাটারি চালিত যে রিক্সা, অটো রিক্সা, এটাকে মেইন রাস্তার বাইরে অন্তত দিতে হবে। 1, 2 হচ্ছে শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই ব্যাটারিতে যেহেতু চলে, শক্তি লাগে না, আসে গ্রাম থেকে এসে সব এখানে এটি চালাচ্ছে। এটাতে হচ্ছে কি, দেশে কোনো দিনমজুর পাওয়া যাচ্ছে না, জমি জমায় কোনো কৃষক পাওয়া যাচ্ছে না, কোনো কামলা পাওয়া যাচ্ছে না। সুতরাং ওখানে তো শূন্য হয়ে যাচ্ছে। এটা তো অটোমেশনে গেছে এমনি কৃষিখাত অনেক জায়গায়, কিন্তু ওখানে ডেইলি লেবার পাওয়া যাচ্ছে না দেশে। সুতরাং এই যে কৃষিখাত খুব সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং একটা দিক যদি আপনি দেখতে যান, আর একটা দিক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুব সহজ এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, কঠোর হতে হবে, কিছু করার নেই। এই জন্যই তো বলছে আইওয়াসের জন্যে মঞ্জু ভাইকেও ডাকতে হবে, জামাতের আমিরকেও ডাকতে হবে, অন্য বিপ্লবী সেলিম সাহেবকেও ডাকে, এভাবে ডাকিয়া তাদের সিদ্ধান্ত নিছে, সবাই মিলে সিদ্ধান্ত নিছে, নিয়ে এদের তো কয়েকবার অ্যাটেম্প নিছে না, আরে বাবারে লড়াকু জীবন দিয়ে ফেলায়, এদের উৎখাত করা যায় না। সুতরাং আপনি নিজেই তো বলতেছেন, তাহলে কি সম্ভব না? তো সম্ভব না কেন? সরকার চাইলে, রাজনৈতিক দল যদি একমত হয়, হ্যাঁ, কিছু বামপন্থী লোকরা করবে, গরিবরা যাইব কোথায়? গরিবদের জন্য তো বিশ্বায়নের যুগে গরিবদের জন্য শুধু রাজধানী না, তো সারা বিশ্বের জন্য রাজধানী, এটা ভাবতে হবে। 2 হচ্ছে আপনি একটি খাতে ঢাকা শহর অচল করে দিচ্ছেন ট্রাফিক জ্যামে, এখন ফুয়েল কস্টের কারণে। দেখেন কত ফুয়েল, তাদের কারণে তো আপনার গাড়ি ঘোড়া চালাতে যাচ্ছে না। দ্বিতীয়টা হচ্ছে আপনি গ্রামগঞ্জে যান, কোনো লেবার নেই, এদের তো বিকল্প কাজ দিতে হবে।
না বিকল্প আপনি কত দিবেন? বিকল্প হচ্ছে এদের বন্ধ করে দেন, গ্রামে যা কাজ করবে। গ্রামে তো শ্রমিক পাচ্ছে না। গ্রামে তো ধরেন আমাদের গ্রামে তো জমি জমা ভাই, আছে। আপনি কিভাবে দেখেন? গ্রামেও তো প্রচুর ব্যাটারি রিক্সা চালু হয়েছে এখন। গ্রামে একদম, গ্রামে আরো কিন্তু বেশি। প্যাডেল রিক্সা অনেকটা নাই বলা যায়, গ্রামে ব্যাটারি রিক্সাটা বেশি। কথা হচ্ছে এই ধরনের মানে হালকা বা শ্যালো ডিসিশনে আমরা যেতে পারবো না, আমাদেরকে টোটালটা একটা রিসার্চ বেসড সলিউশন বের করতে হবে। জি। প্রথম কথা হচ্ছে যেই অভিমুখ তৈরি হবে এটা আপনি থামাতে পারবেন না, যেটা ধরেন শ্রমকে সহজসাধ্য করে। আমরা যেমন লাকড়ি চুলা থেকে আমরা গ্যাসের চুলায় চলে আসছি না, কেন চলে আসছি? যে সহজ, বেটারে শিফট করবে। গ্রামে পর্যন্ত এখন আপনি গ্যাস দেন, লাকড়ি চুলা আর থাকবে না, সবাই গ্যাসের চুলায় চলে আসবে। যেহেতু ব্যাটারি রিক্সায় ইন্ট্রোডিউস হয়ে গেছে, এটা যেহেতু শ্রম কম, সহজ, দ্রুতগতি সম্পন্ন, এটা বাইল্যাটারাল বেনিফিট পাচ্ছি আমরা। চালক যেভাবে বেনিফিট পাচ্ছে, আমরা যাত্রীরাও বেনিফিট পাচ্ছি। Yeah. ফলে এটাকে আপনাকে বাস্তবতা আকারে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলছেন যে এই যে কৃষিতে লোক পাওয়া যাচ্ছে না, কৃষিতে লোক পাওয়া যাচ্ছে না, গার্মেন্টসের সময় বলা হয়েছিল যে গৃহকর্মী পাওয়া যাচ্ছে না। ভাই, আমরা তো গৃহকর্মী নির্ভরশীল হলাম কেন? আপনার পাশ্চাত্যের জায়গায় আমরা দেখি কোনো কাজের লোক নাই, আমাদের লোকেরা ব্রিটেন আমেরিকা থেকে আইসা এখানে 4টা করে কাজের লোক রাখে, ওখানে তো নিজেই সব কাজ করে, এখানে এসে করে না। এটা আপনার কালচারাল যদি শিফট না হয়, চেঞ্জ না হয়, তাহলে এটা হবে না। আমাদের এই যে আত্মীয় স্বজনরা আমরা দেখি, যখন সে লন্ডন থেকে আমেরিকা থেকে দেশে বেড়াতে আসে, নিজের প্লেটটা তো নিজে ধোয় না এখানে এসে, ওখানে তো তার প্লেট সে বলতেই হয় না, নিজের প্লেট নিজে ধুয়ে ফেলে। এখানে এসে সে জানে যে তার প্লেট তো তাকে ধুইতে হবে না, তার লোক আছে ধোয়ার জন্য। আমরা যে বলি না যে ঢাকা এয়ারপোর্ট পার হওয়ার পরেই তো আমরা আর ওই সব আবার বাঙালি ক্যারেক্টারে ঢুকে যাই। জাতীয় সংকট মোকাবেলার জন্য আমি যেটা মনে করি, আমাদের তো কোনো ক্যারিয়ার প্ল্যানিং হয় না জনশক্তির মধ্যে। আপনি কেন একটা ছেলে সে এই ব্যাটারি চালিত রিক্সা চালক হয়ে যাচ্ছে যেহেতু এটা ইজিলি সে অ্যাডপ্ট করতে পারছে। আপনি দেখেন বিকল্প যদি আপনি, আমাদের অনেকগুলো চাকরির পথ বা ব্যবসায়ের পথ খোলা আছে। আমি বহু ছেলেরা চাকরির জন্য আসে, তাকে জিজ্ঞেস করে তুমি কি পারো? সে বলে যে আপনি যে কাজ দিবেন সে। আমি চা বানাইতে পারো? সে বলে যে চা বানানো এটা তো, মানে সে ভাবছে যে চা বানানো এটা আবার কোনো একটা স্কিল নাকি? এটা একটা স্কিল তো, ভালো দুধ চা বানাইতে পারাটা একটা স্কিল। আপনি দেখেন শহরের মোড়ে মোড়ে ভালো দুধ চা বানানোর ওখানে প্রচুর লোক ভিড় করে, ভালো পেঁয়াজু বানায়, ভালো সিঙ্গারা বানায়, এই দোকানে ভিড় করে লোকেরা। এগুলো তো একটা স্কিল। এই স্কিল শেখার জন্য তো খুব বেশি ট্রেনিং এর দরকার হয় না। কথা হচ্ছে আপনি তো তাকে বিকল্প কর্মসংস্থান দিচ্ছেন না, সে নিজে নিজে খুঁজে নিচ্ছে। সে দেখছে যে ব্যাটারি চালিত রিক্সা ধরে ডানে বামে গেলেই তো এটা চলে, এটা তো আর প্যাডেল মারার মতো শক্তি লাগে না সব, ফলে এটা খুব সহজে সে শিখতে পারে। আপনি দেখেন ভালো ড্রাইভার পাচ্ছেন না আপনি। এই যে কেন আমাদের এত দুর্ঘটনা হয়, ড্রাইভারের জায়গায় ওই যে হেল্পার গাড়ি চালায়, তার মানে ড্রাইভারের সংকট আছে, ড্রাইভারকে ভালো করে বেতন দেওয়া বা বিভিন্ন সমস্যা আছে। এই জায়গাগুলো আপনি শহর এলাকায় দেখবেন, টেইলারিং শপে আপনি কাপড় দিতে যান, মহিলাদের আমি দেখি প্রায় টাইমলি ডেলিভারি পায় না, কারণ অনেক অর্ডার। এই যে টেইলারিং শপ, এই যে মোবাইল সার্ভিসিং, এই যে ফ্রিজ সার্ভিসিং, এই যে আমাদের এখন টেলিভিশন সার্ভিসিং, আমাদের যে ধরেন এই ওই যে স্যানিটেশন মিস্ত্রি টেস্ট্রি আছে, ইলেকট্রিক মিস্ত্রি আছে, এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আছে, প্রচুর শর্টেজ আছে। সেদিন আমার অফিসে 4টা ছেলে আসছে আমাদের পার্টিতে জয়েন করতে। আমি দেখলাম ওরা কর্মজীবী, একজনকে দেখলাম সে রাজমিস্ত্রির কাজ করে, একজনকে দেখলাম সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। আমি তো খুব অবাক হলাম, তোমরা পলিটিক্স করতে আসছো? বলছে হ্যাঁ, আমরা তো স্বাধীন পেশা, আমরা রাজনীতি করব। তোমার ইনকাম কত? রাজমিস্ত্রি যে করে সে বললো যে আমার 30,000 টাকা ইনকাম। চিন্তা করতে পারেন আপনি, এই যে বিদেশ চলে যায় যারা, তারা কয় টাকা ইনকাম করে বলেন? সৌদি আরবে, মালয়েশিয়ায় যারা কাজ করে আমরা তো দেখি, তারা তো দিন মানে মাস শেষে তো 10,000 টাকাও সেভ করতে পারে। সাগরে মারা যায় কত, সাগরে মারা যায় কত। না, কিন্তু আমাদের, আমি যেটা বলছি আজিজ ভাই, আমাদের এই জায়গাগুলোর দিকে ফোকাস করতে হবে। আমরা রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সমাজের লোকেরা আমাদের ফোকাসটা ভিন্ন জায়গায়। এবারে নির্বাচনে তো অংশগ্রহণ করে দেখলাম কি পরিমাণ টাকা প্রার্থীরা খরচ করেছে। তাইলে আপনার এই টাকাগুলো এই জায়গাগুলো থেকে তো আমরা সেভ করি, এগুলোর জন্য তো আমরা কর্মসংস্থান করতে পারতাম। কর্মসংস্থানের জায়গায় আমার কথাগুলো আবার নীতি কথা হয়ে যাচ্ছে। কর্মসংস্থানের জায়গায় প্রপার প্ল্যানিং লাগবে। কি পরিমাণ লোক বেকার আছে, এই যে এবারে বিএনপি বলেছে যেটা, যে 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। অনেকে বলেছে এটা একটা এটা খুবই মানে আজব কথা, এটা অবাস্তব কথা। কিন্তু আমি বিএনপির যেই মানে ব্যাখ্যা শুনেছি, ব্যাখ্যাটা কিন্তু আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। তারা যে ব্যাখ্যাটা দিয়েছে, সেই ব্যাখ্যাটা তো লাগবে রে ভাই। আপনি দেখেন একটা লোক এসে আপনার প্রেশার চেক করতেছে, একটা ডায়াবেটিস চেক করতেছে, 200 টাকা 500 টাকা দিচ্ছে গ্রামের লোকেরা, শহরের লোকেরা দিচ্ছে।
আপনার ফিজিওথেরাপি, বাসায় গিয়ে গিয়ে ফিজিওথেরাপি করতেছে, তার মাসে ইনকাম আছে আপনার 20-30 হাজার টাকা। ফিজিওথেরাপি কি? এটা ট্রেনিং, 6 মাসের 1 বছরের একটা ট্রেনিং। আপনি একটা সাধারণ হেলথের একটা ট্রেনিং, আপনি যদি শুধু ভালো প্রেশার চেক করতে পারেন, ডায়াবেটিস চেক করতে পারেন, আরও 2টা চেক করতে পারেন, এই ধরনের হেলথ ওয়ার্কার তো স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এই জায়গার দিকে আমাকে কনভার্ট করতে হবে। আমি সবাইকে ইজি বাইক চালানো, ওই চালানোর দিকে অটোমেটিক মানুষ তার খুঁজে নিচ্ছে। আমি কালকে এটিএন নিউজে একটা প্রোগ্রাম করতে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে সেখানে অনেকগুলো ট্রাক থেকে অনেকগুলো ডাব নামাচ্ছে। তা আমার একটু ডাব খাওয়ার ইচ্ছে হলো, আমি ড্রাইভারকে বললাম যে একটা ডাব নিয়ে আসো। সে কিছুক্ষণ পরে এসে বললো যে এটা তো খুচরা ডাব বিক্রি করে না, এটা তো সব পাইকারি। তো আমি আর ডাব খেতে পারলাম না। তারপরে শো থেকে নেমে আসার পর আমি দেখলাম যে সেখান থেকে লাইন ধরে ধরে রিক্সাওয়ালারা ডাব নিয়ে যাচ্ছে। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই যে ডাব নিয়ে যাচ্ছে এরা, এদেরকে জিজ্ঞেস করছে এরা কত টাকা দিয়ে কিনে, বিক্রি কত করে ওটা তো আমরা জানি, কারণ আমরা দেখি 100-150 টাকা দিয়ে ডাব বিক্রি করে। দেখেন ওই পাইকারি জায়গা থেকে সে 50-60 টাকা করে ডাব কিনে বা 60-70 টাকা করে ডাব কিনে, প্রত্যেকটা ডাবে খুচরা যখন সে বিক্রি করে তার 40 টাকা লাভ হয়, 40-50 টাকা 30 টাকাও লাভ হয়। 100 ডাব যদি সে 30 টাকা লাভে বিক্রি করে, তাহলে তার ইনকাম কত? 3000 টাকা স্রেফ। সে শুধু কাউরান বাজার থেকে কিনে নিয়ে হয়তো সে বনানীতে, গুলশানে বা বাড়িধারায় গিয়ে সে বিক্রি করছে। তার একটা এক্সপার্টাইজ ডেভেলপ করতে হচ্ছে, শুধু সে ডাবটা সুন্দর করে কাটাটা শিখতে হচ্ছে তাকে, তার একটা ধারালো দা থাকতে হয়, আর একটা গাড়ি কিনলে সে বিক্রি করতে পারছে। ইনভেস্টমেন্ট কত, তার টেকনিক্যাল নলেজটা কতটুকু লাগছে, বাট এর চাইতে ফ্রেশ ব্যবসা, মানে জাস্ট কারণ বাজার থেকে কিনে নিয়ে সে যায় আরেক জায়গায় যায় সেল করতেছে। এইভাবে আমাদের এখানে ভেজিটেবল বিক্রি করে লোকেরা করতেছে। আমরা যদি এই আপনার কর্মসংস্থানগুলো এইভাবে ছড়িয়ে দিতে পারতাম, লোকদেরকে কাজে লাগাতে পারতাম, বাংলাদেশের লোক বিদেশে যেভাবে 5-7 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা খরচ করে সৌদি আরব যায়, দুবাই যায়, বিভিন্ন জায়গায় যায়, কত অড জব করে, কত কষ্টকর কাজ করে, এবং দিন শেষে তো তার সেভিংস থাকে না। আসলে সে আসলে 6 লাখ টাকা খরচ করে যায়, 3 বছর লাগে তার 6 লাখ টাকাই তুলতে। হ্যাঁ মঞ্জু ভাই, ঠিক আছে, আপনার কথায় আমি আংশিক একমত, পুরা না। এই কারণেই হচ্ছে এই যে সিস্টেম, এই সিস্টেমে দুর্নীতি উৎপাদন করে। আপনি দেখেন, আমরা ছোটবেলায় দেখছি ঢাকা শহরে রিক্সা হলে সিটি কর্পোরেশন থেকে ট্যাক্স দিতে হতো, নিবন্ধন করতে হতো। এই ব্যাটারি চালিত লোকরা সব আনকোপ্লাস, আপনারা দেখেন মানে আলাদা লাইন নিয়ে ব্যাটারি চার্জ দেয়। এটার সরকারেও বেনিফিট পাচ্ছে, কেউ বেনিফিট পাচ্ছে। এদিকে এর নানান রকম প্রবলেম আছে। আপনি দেখেন, আমি কিন্তু খুব রিসার্চ করে লিখছিলাম যে এখন সারা বিশ্বে এখন কিন্তু আর শ্রমিক প্রয়োজন নেই। প্রয়োজন নাই। আমি সৌদি আরবে আমরা করতে গেছি, বাংলাদেশের লোক ভিক্ষা করে রীতিমতো। আমার তখন অনুশোচনা হয়েছে, আমাদের সরকার নিশ্চয়ই রাজাকে হাতে পায়ে ধরে এদের পাঠাইছে, এদের প্রয়োজন নাই। রক্ত নামাজের পরে আপনি দেখেন, যা দেখবেন যে এরা অনেকগুলো পকেট আছে নিয়ে দাঁড়ায় থাকে। আর এমনকি নেপাল, আপনার মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এরা অটোমেশনে বসে কাজ করতেছে। এখন আমাদের দেশ, এখন সারা পৃথিবীতে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে। প্রযুক্তি, আপনি দেখেন আমাদের দেশে গার্মেন্ট রোবট চালায়, ওখানে শ্রমিক নাই। আপনি দেখেন আমাদের দেশে যেটা হচ্ছে, এখন রোবট অপারেশন করে। এই রোবটকে যে পরিকল্পনা দেয়, সেই ডাক্তারটা দরকার, এখন তার পিছনে ডাক্তারটা দরকার। কিন্তু আমরা যেভাবে প্ল্যান করতে চাচ্ছি, যেমন আপনি যেভাবে করলেন, যে একই জিনিস ব্যবস্থাপনা করা, সেটা শ্রমিক পুরোটাকে নিয়ে, যে এই শ্রমিক ইলেকট্রিশিয়ান আর বিদেশে দরকার নেই, এখন ইলেকট্রিশিয়ান না, এখন প্রযুক্তির পিছনের লোক দরকার, সেই লোক আপনাকে তৈরি করতে হবে। এখন তো অটোমেশনের যুগ, সেখানে আরো হাইলি, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে আসছে, আপনাকে তো অনেক কিছু ভাবতে হবে। তবে না, আপনারটা বলছি, ধরেন আমাদের পুরান ঢাকায় অনেক সব কিছুই তো তৈরি হয়, আপনি রেপ্লিকা যা দিবেন বানায় দিতে পারে। আপনি এটাকে করেন, পৃষ্ঠপোষকতা দেন সরকারের পক্ষ থেকে, কিন্তু দেশটা আমার পথে ঢাকা শহর, এটাকে আপনাকে চলাচল এবং নিরাপদ, ঢাকা শহর পৃথিবীর ভিতরে সবচাইতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় বসবাসের অনুপযুক্ত শহর হিসাবে। এই শহরকে আপনি এইভাবে ঘিঞ্জি করে রেখে কোনো বিদেশি তো আপনি আসবে না, কেউ বিনিয়োগ করতেও আসবে না। আবার আপনি দেখেন এটার মাল্টিফেরিয়াস প্রবলেম, নানান প্রবলেম। আপনার এখানে ধরেন একটা গ্রুপ যারা চার্জ দিতেছে, যারা এই ব্যাটারি চালিত নৌকা রিক্সার মালিক, তারা কিন্তু পুরো টাকাটা মেরে দিচ্ছে। আর ব্যাটারি চালিত যারা চালায়, তারা শিশু শ্রম নিষিদ্ধ, শিশুরাও চালায়, বৃদ্ধ আছে, একদম বৃদ্ধ, সেও আসে ব্যাটারি বসে যায়, এবং দেশে শ্রমিক নাই।
এখন তো বলে যে সারা দেশে ছড়া গেছে, এটা কমাইতে হবে তো। এটা একটা রোগ, আপনি দেখবেন যে কিছুই থাকবে না, সব এটার না, ভিতরে এটা থামাবেন যেটা বলছে, যেটা মতি ভাই বললেন যে আপনার যদি কনসেনসাস না থাকে, কারণ আপনি থামাতে যাবেন, আমি আবার দাবি তুলবো যে আপনি মানুষের, হ্যাঁ, আমি হরতাল দিব, আপনি মানুষের অবস্থান কর্মসংস্থানের দেব। আঘাত দিচ্ছেন। অবস্থান এই দেব। জন্যই আমাদের দেশে অন্তত 10 বছরের জন্য একটা ঐকমত্যের, সরকারের কিছু জায়গায় কমন ঐকমত্য দরকার, যে আমরা এই জায়গায় ঐকমত্য থাকবো। এই কথাগুলো আমরা বারবার বলার চেষ্টা করেছি, এবারও আমি বলেছিলাম, কিন্তু কথাগুলো কাজে দেয় নাই। আমরা বলছিলাম যে বিএনপি জামাত যেহেতু তারা একসাথে ফাইট করেছে, একসাথে ঐক্যবদ্ধ ছিল, 10টা বছর তারা ঐক্যবদ্ধ সরকার করলে অসুবিধাটা কি? হ্যাঁ, আপনি হয়তো বলবেন গণতন্ত্র তো এটা না, এটা না, আওয়ামী লীগ তো। এখন আপনি কি করছেন গণতন্ত্রে? সারাদিন ঝগড়াঝাটি, সারাদিন একের বিরুদ্ধে একে। এটা কি মানুষ হ্যাপি হচ্ছে? এটা কি গণতন্ত্র বলেন? আপনি পার্লামেন্টে দাঁড়ায় আপনি দেখবেন, এই ফার্স্ট অধিবেশনে যদি আপনি ডাটা নেন, অর্ধেক হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রশংসা করে। তারেক রহমান নিজের প্রশংসা করতে নিষেধ করেছেন, উনি নিজেও হয়রান হয়ে গেছেন, উনি নিজেই মানে বিরক্ত। তো আপনি এই ট্রেডিশন থেকে তো আজকে আমি দেখলাম মানে স্পিকার বলছেন যে মাননীয় সংসদ সদস্য আপনি এই বিষয়ে অনুমতি চান আমার কাছে, তারপর উনি দাঁড়ায় আইনমন্ত্রী ওনার কাছে অনুমতি চাইলো, তারপর বললো আপনাকে অনুমতি দেওয়া হইলো। এটা কোনো নাটকের কোনো মানে আছে? আপনি সরাসরি বলেন যে আপনার এই উনি আপনার কাছে অনুমতি চাইবে, আপনি অনুমতি দিয়ে দেন। আপনি আমার কাছে মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, আপনি এই বিষয়টা আমার কাছে অনুমতির জন্য প্রার্থনা করেন, এটা বলছে স্পিকার। তারপর উনি বলছে মাননীয় স্পিকার আপনাকে ওরিয়েন্টেশন কোর্স আর কি। হ্যাঁ, আচ্ছা এইটা কি চলতে পারে বলেন? আপনি ট্রেডিশন তো আপনাকে, ট্রেডিশন তো কেউ না কেউ তৈরি করেছে কোনো না কোনো কারণ। আপনি ট্রেডিশন ভাঙবেন না, আপনি নতুন ট্রেডিশন তৈরি করবেন না। বলতেছি অভ্যুত্থানের শক্তি এক হতে পারছে না, কারণ তাদের ভিতরে উইনিং গেম খেলতেছে উভয় পক্ষই। এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে এই দেশের এখন বিশ্ব ব্যাংকের থিওরি হচ্ছে ভাই 3 উইনিং, কোটি লোক এই আজিজ ভাই আপনাকে বলি, উইনিং গেম খেলতে আপনি দিবেন কেন? সে ফর এক্সাম্পল ধরেন, আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলতেছি, আপনি যদি বলেন, ধরেন আপনি বিরোধী দলকে ব্লেম করছেন যে তারা জুলাই সনদ নিয়ে, আপনি বলেন ঠিক আছে জুলাই সনদ সবটা মাইনে নিলাম, তাহলে তো শেষ বিরোধী দলের রাজনীতি, আপনি খেলেন না। আপনাকেও তো মনে রাখতে হবে যে আপনি একটা 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি বিরোধী দলকে বলেন আপনাদের কি কি দাবি আছে, আসেন একদিনে সব পূরণ, আসেন এবার আমরা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আলোচনা করি, আসেন আমরা গার্মেন্টসের যে ট্রেড ডিফিসিট যেটা সমস্যা হচ্ছে আমাদের এখানে সেটা নিয়ে আলোচনা করি, আমরা আমাদের ইলেকট্রিসিটির যে মানে 31,000 মেগাওয়াটের প্ল্যান পড়ে আছে, খালি আমি যেটার জন্য দিচ্ছি, ব্র্যান্ড দিচ্ছি, কি চার্জ যেন আপনার ক্যাপাসিটি চার্জ দিচ্ছি হাজার হাজার কোটি টাকা, সেটা নিয়ে আমরা আলোচনা করে আসেন সমাধান করি। আপনি তো সেদিকে মনোযোগ দেবেন। আপনি যদি মনে করেন সারাদিন তার সংবিধান শিখাবেন আর সে আপনাকে বলবে গণভোট হয়েছে, খেলা তো মানে এটা। মতি ভাই, ইউনিট সরকারের সময়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে হচ্ছে যে সিটি কর্পোরেশনের, আওয়ামী লীগের সময় সিটি কর্পোরেশনে যারা লোকাল গভর্নমেন্টে যারা চেয়ারম্যান মেয়র হবে, হ্যাঁ, তাদেরকে যদি কোনো মামলা থাকে, অমুক থাকে, তমুক থাকে, তাহলে তাদেরকে ডিসমিস করা যাবে। প্রথমে 6টা সিটি কর্পোরেশন নির্বাচন হলে সব বিএনপি জিতে গেল। তখন কিন্তু দেখেন সবগুলোকে আনলোড করে দেওয়া, একটাও রাখলো না। ইউনিট সরকারের সময় এসে বলল যে না, সরকার যদি ইচ্ছে করে সব বাদ দিয়ে দিতে পারবে, এবং দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, এবং সেই অধ্যাদেশ কিন্তু ঠিক রাখছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কিচ্ছুই করার, ইউনিট সরকারের সময় কইছে জিজ্ঞাসা করতে পারবে না, একটা ইলেকটেড প্রতিনিধি সে সরকার চাইবে বাদ, তাহলে ইলেকশন করে লাভ কি? না না, জনগণের ওই সময় এটা করা হয়েছিল, যে অধ্যাদেশটা এটা করা হয়েছিল যেহেতু বিভিন্ন জায়গায় আপনার স্থানীয় প্রতিনিধিরা পালাই গেছে, পাওয়া যাচ্ছে না। ইউনিট সরকার ভুল যেটা করছে যে কমনলি সবাইকে বাতিল না করে কেস টু কেস করার দরকার ছিল, যারা পালাই গেছে ওদেরকে বাতিল করেন, কিন্তু যারা ছিল ধরেন বিএনপি পন্থী অনেক উপজেলা চেয়ারম্যান তো ছিল, বা মানে সরকারের সাথে আওয়ামী লীগের সাথে মানে বিদ্রোহী প্রার্থী হিসেবে অনেক ছিল, এদেরকে রেখে দিতে পারতো। কিন্তু এটা আমরা তখন বলেছিলাম যে আপনারা এইভাবে করেন না, এই যে গড়ে আপনি বাতিল করছেন এটা ভুল সিদ্ধান্ত ছিল। তবে যেই অধ্যাদেশটা করার তখন দরকার ছিল, কারণ আপনি আমাদের আইনে যেটা ছিল যে কোনো কনভিকশন ছাড়া কাউকে বাতিল করা যাবে না, তখন ওদের তো কনভিকশন নাই, কিন্তু সে তো পালায় গেছে, সে তো দুবাই চলে গেছে, কনভিকশন লাগে না। এই যে ভাই আমার থামতে হবে, হাতে সময় নেই। এম এ আজিজ সিনিয়র সাংবাদিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মঞ্জু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
ধন্যবাদ।